আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় যে একটি উদাহরণ দেওয়া আছে, লেনদেন চিহ্নিতকরণ ও উহার কারণ ব্যাখ্যাকরণ। এইটি আমরা আজকে আলোচনা করব। তো এইটা লেনদেন কিভাবে চিহ্নিতকরণ করা হয় এবং কেন এটা লেনদেন হলো এর কারণগুলো আমরা ব্যাখ্যা করব খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে। সবাই আশা রাখি ধৈর্য নিয়ে একটু ক্লাসগুলো দেখবে। তো শুরুর ক্লাসগুলো একটু বেশি মনোযোগী দিয়ে হয়ে এবং একটু সময় হাতে নিয়ে যদি তুমি দেখতে পারো, তারপরে অঙ্ক ধীরে ধীরে পানির মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে? তো ধৈর্য হারা হওয়ার কিছু নাই। তো আজকে আলোচনা করব লেনদেন চিহ্নিতকরণ ও উহার কারণ ব্যাখ্যাকরণ। তো এখানে কি বলা আছে দেখো, বলা আছে যে সোহেল এন্টারপ্রাইজ ২০২৫ সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে সোহেল এন্টারপ্রাইজের। তাইলে প্রতিষ্ঠানের নাম সোহেল এন্টারপ্রাইজ। এখন তুমি আমাকে বলো তো, তুমি মালিক নাকি তুমি সোহেল এন্টারপ্রাইজ? তুমি সোহেল নাকি সোহেল এন্টারপ্রাইজ, কোনটা? বলো। তুমি অঙ্ক করার সময় তুমি নিজেকে সোহেল এন্টারপ্রাইজ মনে করবা, অর্থাৎ তুমি নিজে প্রতিষ্ঠান, মালিক না। মালিক আলাদা একজন ব্যক্তি, মালিক দ্বিতীয় পক্ষ। হ্যাঁ, তুমি প্রথম পক্ষ প্রতিষ্ঠান, হ্যাঁ, আর মালিক দ্বিতীয় পক্ষ। তাহলে ২০২৫ সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটছে। ওই যে আমরা লেনদেনের প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে প্রত্যেক লেনদেনই ঘটনা, বাট প্রত্যেক ঘটনাই কিন্তু লেনদেন নয়। তার মানে ঘটনা ঘটলেই যে লেনদেন হবে এমন না। তোমাকে উদাহরণ দিয়েছিলাম যে তুমি বিয়ে করছো, এটা লেনদেন নয় কিন্তু। ঠিক আছে? ঠিক এরকম যে এখানেও কিন্তু আসলে ঘটনা দেওয়া আছে, কিছু ঘটনা দেওয়া আছে, এটা লেনদেনই কিনা এটা আমাকে চিহ্নিতকরণ করতে হবে এবং কেন লেনদেন এর কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো, ১ নম্বরে বলেছে যে দুই ১ নম্বরে বলেছে ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। ঠিক আছে? ৫০,০০০ টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাইলে মূলধন, এখানে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো, মূলধন কথাটা উল্লেখ করে দিয়েছে, তাইলে একটা হিসাব মূলধন আসবে। হুম? আর এইখানে ব্যবসা আরম্ভ করা হলো মানে কি, ব্যবসাটা সোহেল এন্টারপ্রাইজ তৈরি হলো। সোহেল এন্টারপ্রাইজ তো তুমি তো টাকা পাইলা ৫০,০০০। প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে ২টা হিসাব হবে। কয়টা হিসাব? ২টা। ২টা হিসাব হবে। তো ২টা হিসাব অবশ্যই একটু ফাইন্ড আউট করবা। ১ নাম্বার হলো মূলধন এখানে। আরেকটি তুমি নগদ টাকা পাইলা, নগদান হিসাব হলো। তাইলে ২টা হিসাব যখন হয়ে যাবে তখন সেটি লেনদেন হবে। অর্থাৎ লেনদেন হওয়ার যে শর্ত রয়েছে, হিসাব সমীকরণে প্রভাব ফেলবে যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব যেকোনো একটার বা যেকোনো দুটার প্রভাব ফেলতে পারে। ঠিক আছে? তাইলে এখানে কিন্তু প্রভাব ফেলছে। ১ নাম্বার অঙ্কটা কিন্তু আমরা বলতে পারি, ১ নাম্বার ঘটনাটা আমরা বলতে পারি এটি একটি লেনদেন। ২ নাম্বার বলেছে নগদে ১৫,০০০ টাকার পণ্য ক্রয়। তাইলে এখানে নগদ উল্লেখ আছে। তার মানে নগদান একটা হিসাব পেয়ে গেলাম। ১৫,০০০ টাকা পণ্য ক্রয় করছো। ক্রয় করছো মানে কি, পণ্য ক্রয় করেছো। তাইলে ব্যয় হয়ে গেছে। তাইলে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয়। ক্রয় হিসাব একটা ব্যয়। তার মানে কি এখানেও আরো ২টি হিসাবের সমীকরণের প্রভাব পড়লো। একটা হলো নগদান হিসাব, আরেকটি হলো ক্রয় হিসাব। এটার প্রভাব পড়েছে। একটা নগদান হিসাব হলো সম্পদ, ক্রয় হিসাব হলো ব্যয়, ব্যয়ের প্রভাব পড়েছে। তার মানে কি এই হিসাবটা, এই ঘটনাটাও একটা লেনদেন। হ্যাঁ, তাহলে লেনদেন কেন হলো? কারণ সম্পদ নগদান হিসাব বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ব্যয় হিসাব বৃদ্ধি পেয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে? মালিকানা সত্ত্বে ব্যয় হিসাব বৃদ্ধি পেয়েছে, ব্যয় হিসাব বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্বকে হ্রাস পেয়েছে। ৩ নম্বর ঘটনা কি বলা আছে দেখি। একজন প্রদেয় হিসাবকে ১০,০০০ টাকা পরিশোধ করা হলো। প্রদেয় হিসাব একটা এখানে বলাই আছে। আর টাকাটা নগদে পরিশোধ করেছে। তাহলে নগদান হিসাব আরেকটি। তো নগদে পরিশোধ করেছে, এখানে কিভাবে বুঝলাম? কোনো কিছু বলা নাই। কোনো টাকার আগে পিছনে কোনো কিছু বলা নাই, কোনো স্পষ্ট উল্লেখ নাই, তার মানে নগদে। যেটা কোনো কিছু বলা না থাকবে সেটা নগদেই হয়েছে। হুম? এটা মনে রাখবা, হ্যাঁ? যদি বলা হয় চেকে পরিশোধ করা হলো, তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে। যদি বলা হয় বিলের মাধ্যমে পরিশোধ করা হলো, তাহলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছো, প্রদেয় বিল। ঠিক আছে? এরকম হতে পারে। তো এখানে কোনো কিছু উল্লেখ নাই। কোনো কিছু উল্লেখ না থাকলে এটি নগদেই হয়েছে।
তাইলে প্রদেয় হিসাব একটি দায়, তাইলে এখানে প্রদেয় হিসাব পরিশোধ করেছো, দায় কমে গেছে। কিভাবে কমলো? নগদ টাকা পরিশোধ করেছো, তাহলে নগদান হিসাব হ্রাস পেয়েছে, এখানে নগদান হিসাবও একটা তৈরি হয়ে গেছে, তাহলে সম্পদ হ্রাস পেয়েছে। তাইলে দায় হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, তাইলে এটাও একটা হিসাব। ঠিক আছে, এই ঘটনাটাও একটি হিসাব। 4 নম্বর বলেছে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। পণ্য ক্রয়ের ফরমাইশ, দেখো এই কথাটা অনেক বেশি ফেস করবা, মনে করে নাও পণ্য ক্রয়ের ফরমাইশ বা অর্ডার দিয়েছো, ঠিক আছে, যে আমি অমুক দিন তোমার কাছ থেকে 8,000 টাকার পণ্য ক্রয় করব। ঠিক আছে, তুমি আসছো, তোমাকে আমি কথা দিলাম তোমার কাছ থেকে 8,000 টাকার পণ্য ক্রয় করব। এই যে একটা অর্ডার দেওয়া বা কথা দেওয়া, ফরমাইশ দেওয়া, ঠিক আছে, তো এইটা একটা নির্দিষ্ট তারিখে বলে দেয় যে ওই তারিখে আমাকে পণ্যটা দিতে হবে। তো যেই দিন পণ্য দিবে সেই দিন তুমি তাকে টাকা পরিশোধ করবা। এখন পণ্য যদি না দেয় বা ওই দিনের আগ পর্যন্ত তোমার কোনো লেনদেনে কোনো প্রভাব পড়ে নাই, তুমি তো টাকা পরিশোধ করো নাই, তোমার লেনদেনে কোনো প্রভাবও পড়ে নাই, পণ্যটাও তুমি হাতে পাও নাই, তাইলে প্রভাব পড়ে নাই। এই জন্য হিসাব সমীকরণে যেহেতু প্রভাব পড়ে নাই, তাহলে এটি লেনদেন নয়। লেনদেন হতে হলে কিন্তু অবশ্যই হিসাব সমীকরণে প্রভাব পড়তে হবে। অর্থাৎ 8,000 টাকা পণ্য ক্রয় করার ফরমাইশ দিয়েছো, তুমি পণ্যও পাও নাই, টাকাও যায় নাই, ঠিক আছে, তাহলে এটা সমীকরণে কোনো প্রভাব পড়ে নাই, তাহলে এটা লেনদেন নয়। মনে থাকবে এই কথাটা, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান অনেক অঙ্কে পাবা, হিউজ পরিমাণে। এই চ্যাপ্টারে যত ম্যাথ প্র্যাকটিস করবা ম্যাক্সিমাম ম্যাথে এই কথাটা পাবা। তাইলে একটা জিনিস বুঝে নিলাম, লেনদেন নয় এরকম কিছু আইটেম, একটা হলো পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, আরেকটি হলো ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এই দুইটা কমন জিনিস, এই দুইটা কমন থাকে। হ্যাঁ, তাইলে একটা কমন জিনিস শিখে গেলাম। এরপরে 5 নাম্বার ঘটনাটা বলেছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো। তো বিজ্ঞাপন ওই যে প্রচারণার জন্য যা খরচ করা হয় সেটাকে বিজ্ঞাপন হিসাব বলা হয়। তাহলে বিজ্ঞাপন হিসাবে এটা একটা হিসাব তৈরি হয়ে গেছে, আর 2,000 টাকা নগদে গেছে, তাহলে নগদান হিসাবে তৈরি হয়ে গেছে, তাহলে হিসাব সমীকরণে প্রভাব ফেলছে, তাইলে এটা লেনদেন। 6 নম্বর বলছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম লেনদেন নয়, এরকম কিছু কমন ঘটনা পাবে। এই যে দেখো ম্যানেজার নিয়োগ করেছো, তাইলে মামুনকে ম্যানেজার হিসেবে নিয়োগ করেছো, 7,000 টাকা মাসিক বেতন দিবা এরকম প্রতিশ্রুতিতে। তো নিয়োগ করেছো, তাকে সে সার্ভিস দিচ্ছে, সার্ভিসের বিনিময়ে বেতন পাবে, কিন্তু বেতন পরিশোধ করার আগ পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে এই পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে, তোমার অর্থনৈতিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি। এই প্রথম বেতন ওঠানোর আগেই সে চলে যেতে পারে, সে চাকরি ছেড়ে দিতে পারে, তাহলে তোমার বেতনটা দেওয়া লাগবে না। যখন তুমি বেতন দিবা তখন তোমার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে, তখন লেনদেন হবে, বাট এর আগে হবে না। ঠিক আছে, তাহলে এই যে ম্যানেজার নিয়োগ করলা, এটি যেহেতু অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটছে না, তাহলে এটা লেনদেন নয়। ঠিক আছে, তাহলে লেনদেন নয়, এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হলো পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, আরেকটি হলো ম্যানেজার নিয়োগ। এই দুইটা জিনিস একটু মনে রাখো, এই দুইটা জিনিস 90% ম্যাথে আসে। তাইলে এটাও লেনদেন। এরপরে 7 নাম্বার বলেছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেছে। তাহলে মালিক উত্তোলন করেছে, কি উত্তোলন করেছে? টাকা উত্তোলন করেছে। কি উত্তোলন করেছে? কোনো কিছু স্পষ্ট বলা নাই, তাহলে টাকাই উত্তোলন করেছে, নগদ। তাহলে নগদান হিসাব একটি তৈরি হয়েছে। আর মালিক যেহেতু উত্তোলন করেছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তাইলে হিসাব সমীকরণে প্রভাব পড়েছে, তাহলে এটা লেনদেন। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। খেয়াল করে দেখো, আমি শুরুতে কিন্তু বলেছিলাম মালিক আলাদা ব্যক্তি, তোমার প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়ছে কিনা খেয়াল করে দেখো। মালিক সেকেন্ড পার্সন, দ্বিতীয় পক্ষ, তার নিজের পকেট থেকে 5,000 টাকা 500 টাকা চুরি হয়ে গেছে। তো তোমার কি কোনো যায় আসছে? তোমার ক্যাশ বাক্স থেকে টাকা কমছে নাকি না মালিক এসে তোমাকে বলছে যে আমার 500 টাকা চুরি হয়েছে তাহলে তুমি দাও? না, এটাও বলে নাই। অর্থাৎ তোমার কোনো পরিবর্তন ঘটে নাই এখানে। ঠিক আছে, তোমার যেহেতু কোনো পরিবর্তন ঘটে নাই, মালিকের ব্যক্তিগত খরচ, ব্যক্তিগত লস, ব্যক্তিগত অ্যাক্সিডেন্ট সবকিছু মালিকের একান্তই ব্যক্তিগত, তোমার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না এখানে, তাইলে এটা লেনদেন নয়, তোমার পরিবর্তন ঘটে নাই, তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। তোমার আর্থিক অবস্থার পরিবর্তন যদি ঘটে তাইলে লেনদেন হবে, তাইলে এটাও লেনদেন নয়। 8 নাম্বারটাও লেনদেন নয়। 3টা লেনদেন নয় পাইলাম, একটা হলো পণ্য ক্রয়ের ফরমায়েশ, আরেকটি হলো কি ম্যানেজার নিয়োগ, আরেকটি হলো মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি। ওকে,
9 নাম্বারটা বলা আছে হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয় করার জন্য একটা চুক্তিবদ্ধ হলো। এই চুক্তিবদ্ধটা হওয়ার কারণে তুমি চুক্তিবদ্ধ যখন হয়েছে তখন পণ্য পাওনি, তখন তোমাকে টাকাও দেওয়া হয় নাই। তার মানে কি এইটা লেনদেন নয়, এটাও কিন্তু লেনদেন নয়। যখন তুমি পণ্য পাবে বা পণ্য যখন ক্রয় করবে, যখন টাকা পরিশোধ করবে, তখন হবে লেনদেন। লেনদেন এই যে দেখো পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই যে ফরমাইশ দেওয়া বা চুক্তিবদ্ধ হওয়া, তখনই লেনদেন হিসেবে গণ্য হবে যখন হয় তুমি টাকা পরিশোধ করেছো, না হলে পণ্য পেয়েছো, কোনো একটা জিনিস তোমার ঘটনার মধ্যে ঘটেছে। ঠিক আছে, হয় পণ্য তুমি হাতে পেয়েছো, টাকাটা পরিশোধ করো নাই, তারপরেও লেনদেন হবে। হয় তুমি টাকা পরিশোধ করেছো বাট পণ্য এখনো আসেনি, সেটাও লেনদেন হবে। ঠিক আছে, কিন্তু এমন হবে না যে আসলে যে তোমার কোনো কিছু ঘটে না, টাকা পরিশোধ করেছো পণ্য হাতে পাও নাই, ঠিক আছে, এটা লেনদেন হবে না। বা এমনও হতে পারে, এটাও ধরতে পারো যে তুমি টাকা পরিশোধ করেছো পণ্য হাতে পাও নাই। ঠিক আছে, কারণ পণ্য কেন কেন টাকা পরিশোধ করেছো? পণ্য ক্রয়ের জন্য। পণ্য ক্রয়ের জন্য যদি টাকা পরিশোধ করো, পণ্যটা আগে হাতে পেতে হবে, তাহলে লেনদেন হবে, না হলে হবে না। ঠিক আছে, পণ্য আগে হাতে পেতে হবে। ঠিক আছে, টাকাটা তুমি পরে পরিশোধ করতে পারো, আগে পরিশোধ করে পণ্য পরে পাবা, এটা হবে না। ঠিক আছে, পণ্য আগে পেতে হবে, পণ্য আগে পাওয়ার ফলে লেনদেনটা হবে। ওকে, আসলে কি বুঝতে পারছো? তাইলে এইটাও লেনদেন নয়, চুক্তিবদ্ধ হয়েছে, এটাও লেনদেন নয়। 10 তারিখ 10 নাম্বারটা কি বলেছে? 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। তাহলে এবার বিক্রয় করেছে, হানিফ ট্রেডার্স পণ্যটা পেয়ে গেছে, বাট ধারে, এখনো তুমি টাকা পাও নাই। তো টাকা পাও না, এবার টাকা দিবে তোমাকে, যেহেতু পণ্য তোমার কাছ থেকে চলে গেছে। তাহলে এটা লেনদেন। তাহলে এই 10টা ঘটনার মধ্যে আমরা 4টা লেনদেন নয় পেলাম, আর 6টা লেনদেন পাইলাম। তাহলে এগুলো কি আমাকে তো আমরা তো ব্যাখ্যা করলাম জাস্ট, এগুলো তো আমাকে পরীক্ষার হলে লিখতে হবে। তো লেখার জন্য কিভাবে করব? লেখার জন্য কলাম কাটবো, ক্রমিক নম্বর, তবে প্রশ্নে ক্রমিক নম্বর থাকে না, প্রশ্নে তারিখ দেওয়া থাকে এগুলো। হ্যাঁ, এগুলো তারিখ দেওয়া থাকে, আমরা এখানে তারিখ লিখবো। তারিখ লেখার সিস্টেমটা হলো প্রথমে সাল লিখবো, প্রথমে সাল লিখবো। হ্যাঁ, প্রথমে সাল লিখবো, তারপরে ডেট লিখবো, তারপরে মাস লিখবো। যেমন যদি বলা হয় 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে 2025 উপরে লিখবো 2025 ইং, আর নিচে লিখবো জানুয়ারির, সরি আমার লেখাটা একটু, এটা ড্রয়িং করা লাগতেছে তো একটু ইয়া হয়ে যাচ্ছে। জানুয়ারিতে শুধু জান লিখবো, জান 1, এইভাবে দেব। অর্থাৎ সাল আগে লিখবো, তারপরে মাস, তারপরে তারিখ, এইভাবে লিখবো। হ্যাঁ, এইভাবে দেব। তাহলে এটা তারিখের ঘর দেব প্রথমে, যেহেতু এখানে তারিখ উল্লেখ নাই, ক্রমিক নম্বর দিয়েছে, এই জন্য আমরা ক্রমিক নম্বরে দিয়েছি। হ্যাঁ, তবে প্র্যাকটিস করব, প্রথম কলামটা তারিখ দিব। তারপরে যেহেতু লেনদেন কি না, এই ঘটনার চিহ্নিতকরণ করতে বলছে, লেনদেন চিহ্নিতকরণ করতে বলছে, তাহলে লেনদেন কিনা এটার জন্য একটা কলাম দেব। আর লেনদেন হলে কারণ সহ ব্যাখ্যা সমীকরণ পদ্ধতিতে, এটা আমরা ব্যাখ্যাটা করব সমীকরণ পদ্ধতিতে, এটার জন্য একটা কলাম দেব। তো ক্রমিক নঙ্গের কলামটা ছোট হবে বা তারিখের কলামটা ছোট হবে। লেনদেন কিনা, এখানে শুধুমাত্র লেনদেন এইটুকু অংশ লিখতে হবে, ছোট্ট একটা অংশ। ঠিক আছে, এইটুকু অংশ লিখবো। এটা লেখার জন্য খুব বসে কলম দিতে হবে না। আর কারণ সহ ব্যাখ্যা একটু এখানে 2-1 লাইন লিখতে হবে, এটা একটু বড় হবে, তোমরা দেখতেই পারছো, চিত্রটা দেখতে পারছো, এইভাবে একটু বড় কলম দিবা এটা। হ্যাঁ, তাহলে 3টা কলম হবে। তাহলে প্রথম ঘটনাটা কি ছিল দেখো, একটু আমি এগুলো মুছাই দিই। ক্লাসগুলো বড় হলে তোমরা একটু বোর ফিল করো না। হ্যাঁ, কারণ আমি একটু চুলচেরা বিশ্লেষণ করে দিই তো, আর বিশ্লেষণ করাটা দরকার। তুমি একটা অঙ্ক যদি একটু ভালো করে বিশ্লেষণ করে শিখতে পারো, পরের অঙ্কগুলো তুমি নিজে নিজে পারবে। তাহলে একটা অঙ্কে একটু বেশি সময় গেলে সমস্যা কি? পরের অঙ্কগুলো তো তুমি অটোমেটিকলি পারতেছো। মানে তোমাকে মোট কথা হলো শিখতে হবে, টাইম ইনভেস্ট করে করতেছো, তোমার টাইমের মূল্য আছে, এখানে শিখতে হবে। শেখার জন্য আসছো, তুমি ফাঁকিবাজি করার জন্য আসো নাই। হ্যাঁ, ফাঁকিবাজি করলে নিজেই কিন্তু ফাঁকিতে পড়বা। তাহলে দেখো 1 নাম্বারটা বলছে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে মূলধন হলো মালিকানা সত্ত্ব, মালিক যাহা দিবে সেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর এখানে টাকাটা পাইছে নগদে, নগদান হিসাব, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা লিখবো, এটা লেনদেন। তাহলে লিখবো 1 নাম্বার লেনদেন কিনা, লেনদেন লিখবো। এই ঘটনাটির ফলে ব্যবসায় নগদ সম্পদ ও মূলধন বাবদ মালিকানা সত্ত্ব
নগদও বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এই জন্য লিখবো নগদ সম্পদ ও মূলধন বাবদ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ও ই এর এ এবং ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটা লিখে দেব, এইভাবে ব্যাখ্যা করে লিখে দেব। ঠিক আছে। এরপরে 2 নাম্বার বলছে নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। তাহলে এই যে পণ্য ক্রয়, ক্রয় হিসাব একটি ব্যয়। হ্যাঁ, নগদে উল্লেখ আছে, তাহলে নগদান হিসাব। তো আমি একটি কথা বলে দিই, প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুইটা হিসাব হবে কমপক্ষে। হ্যাঁ, তাহলে দুইটা হিসাব আগে প্রথমে খুঁজে নেওয়ার চেষ্টা করবা। তো এই যে ঘটনাটা দেখলা যে নগদে 15,000 টাকা পণ্য ক্রয়, নগদে এখানে নগদ উল্লেখ আছে, নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান করলে নগদান হিসাব হবে। তাহলে এখানে নগদ টাকা চলে গেছে, তাহলে এটা নগদান হিসাব। পণ্য ক্রয় করেছো, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয়। ঠিক আছে, তাহলে এটা ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব এবং নগদান হিসাব দুইটা হিসাব পেয়ে গেলাম। তো এইখানে দেখো নগদান হিসাব কি সম্পদ কি বাড়ছে না কমছে বলো তো? নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ কমে গেছে। আর ক্রয় হিসাব কি ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাইলে এটা লিখবো। দেখো এটাও লেনদেন। এই ঘটনাটির ফলে ব্যবসায় নগদ সম্পদ হ্রাস ও ক্রয় বাবদ মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ইতে এ এবং ও ই দুইটাই হ্রাস পেয়েছে, উভয় উপাদান হ্রাস পেয়েছে। এরপরে 3 নাম্বারটা দেখো, একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ করেছে, নগদ অর্থ চলে গেছে। তাইলে এখানেও নগদান হিসাব একটা হয়েছে আর একটি প্রদেয় হিসাব হয়েছে। তাইলে প্রদেয় হিসাব হলো দায়, কি দায়, এখানে দায় হ্রাস পেয়েছে। আর নগদান হিসাব হলো সম্পদ, এখানে নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ হ্রাস পেয়েছে। তাইলে এটাও লেনদেন। তাইলে এটা লিখবো 3 নাম্বারটা, এই ঘটনাটির ফলে ব্যবসায় নগদ সম্পদ হ্রাস এবং প্রদেয় হিসাব দায় হ্রাস পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ও ইতে এ হ্রাস এবং এল হ্রাস, এল হলো দায় লায়াবিলিটিস, হ্যাঁ, এল হ্রাস পেয়েছে। এরপরে 4 নাম্বারটা দেখো, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। লেনদেন নয়, কেন লেনদেন নয়? পণ্য ক্রয় করেছে, পণ্যটা হাতে পাই না, হাতে যখন পাবো তখন হবে লেনদেন। ঠিক আছে, তাইলে এটা লেনদেন নয়, এখানে লিখবো লেনদেন নয়। এটার ব্যাখ্যা একটাই, এই ঘটনাটির ফলে ব্যবসায় আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ও ই এর উপাদানে কোনো পরিবর্তন হয়নি, এটাই লিখতে হবে। এই ব্যাখ্যা একটাই, সব যত প্রকার লেনদেন নয় সবগুলো ব্যাখ্যা একটাই। তাহলে প্রয়োজনে তুমি একটু মুখস্থ করে নিও এই লাইনটুকু। হ্যাঁ, মুখস্থ করে নেওয়া লাগবে না, তোমার একটু টেকনিক করে লিখে দিলে হবে যে হিসাব সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন ঘটেনি। ঠিক আছে, এই লেনদেন ঘটনাটির ফলে। এরপরে 5 নাম্বার, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে বিজ্ঞাপন একটা হিসাব, আর 2,000 টাকা কমে গেছে, নগদ টাকা কমে গেছে, নগদান একটা হিসাব। তাহলে নগদান এটা হলো সম্পদ হ্রাস পেয়েছে, আর বিজ্ঞাপন এটা হলো ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে 5 নাম্বারটা কি হবে? এটা লেনদেন। এই ঘটনাটির ফলে কি নগদ সম্পদ হ্রাস এবং বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই এর এ এবং ও ই উভয় হ্রাস পেয়েছে। এরপরে 6 নাম্বারটা দেখো, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো, এটা লেনদেন নয়। তাহলে লেনদেন নয় ব্যাখ্যা কি হবে? দেখো এই ঘটনাটির ফলে ব্যবসায় আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই এর কোনো উপাদানে পরিবর্তন ঘটেনি। পরেরটা দেখো, 7 নাম্বারটা বলেছে ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করলো। তাহলে মালিক ব্যবসা থেকে যে ব্যক্তিগত যে সুবিধা নেবে সেটি উত্তোলন হিসাব একটি। তাহলে উত্তোলন করার কারণে মালিকানার সত্ত্ব হ্রাস পায়। আর যেহেতু ব্যবসা থেকে টাকা চলে গেল, নগদ টাকা হ্রাস পাইল, তাহলে নগদান হিসাব একটি সম্পদ হ্রাস পেল। তাহলে এটা লেনদেন। 7 নাম্বারটা লেনদেন। এই ঘটনাটির ফলে ব্যবসায় নগদ সম্পদ হ্রাস পেয়েছে এবং উত্তোলন বাবদ মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে এ সমান ও এল প্লাস ও ই এ হ্রাস এবং ও ই উপাদান হ্রাস পেয়েছে। ওকে, তারপরে 8 নম্বর বলছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে, এইটা লেনদেন নয়। এই ঘটনাটির ফলে ব্যবসায় আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই এর কোনো উপাদান পরিবর্তন হয়নি।
তারপরে কত 9 নাম্বার বলছে হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। তাহলে চুক্তি সম্পাদন করেছো বাট পণ্য এখনো ক্রয় করোনি, এটাও লেনদেন নয়। তাহলে ওই একই ব্যাখ্যা। এই ঘটনাটির ফলে কোনো প্রকার লেনদেন সংঘটিত হয়নি, অর্থাৎ হিসাব সমীকরণে কোনো উপাদানের হিসাব সমীকরণে যে এ সমান এল প্লাস ও ই এর কোনো উপাদানের পরিবর্তন ঘটেনি। 10 নম্বরটা কি বলা আছে? 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। তাইলে এই যে 10,000 টাকার মূল্য ধারে উল্লেখ আছে, তার মানে নগদে যায় নাই, নগদে কোনো লেনদেন হয়নি। তাহলে পণ্য বিক্রয়, বিক্রয় একটা হিসাব, আর ধারে বিক্রয় করেছে মানে কি ওর কাছ থেকে টাকা পাবে, কারো কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সেটাকে দেনাদার বলা হয়। আর দেনাদারকে কি হিসাব লিখতে হয়? দেনাদারকে প্রাপ্য হিসাব লিখতে হয়। তো প্রাপ্য হিসাব একটি সম্পদ, তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় হিসাব হলো একটি আয়, এখানে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় আর সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি হবে? লেনদেন। এই ঘটনাটির ফলে ব্যবসায়ের প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় হিসাব আয় বাবদ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, যা হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ও ই এর এ এবং ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? তাইলে এটা কারণ সহ ব্যাখ্যা, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এটা কিন্তু অনেক প্রশ্ন আসে, সমীকরণ পদ্ধতিতে, হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, লেনদেন কেনা চিহ্নিতকরণ করো এবং সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন অনেক আসে। তো আমরা যাহা শিখলাম এখান থেকে মোটামুটি আমরা পরবর্তী ম্যাথগুলা কভার করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।